এভরিওয়ান, আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশন অ্যান্ড কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশন। তো আমাদের যে রেসপিরেশন আছে সেটা কিছু নিউরাল ফ্যাক্টর আছে রেগুলেট করছে, আর কিছু কেমিক্যাল ফ্যাক্টর আছে যেটা রেগুলেট করছে। নিউরাল ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো রেগুলেট করছে বাই সাম রেসপিরেটরি সেন্টার। এই রেসপিরেটরি সেন্টারগুলো আমাদের রেসপিরেশনকে ডিটারমাইন করছে। এবার রেসপিরেটরি সেন্টার আমাদের দুরকম হতে পারে, বাই দেয়ার অ্যাকর্ডিং টু দ্যার পজিশন, কোথায় প্রেজেন্ট। একটা যেটা মেডুলাতে প্রেজেন্ট, তাই সেগুলো হচ্ছে মেডুলারি রেসপিরেটরি সেন্টার। একটা হচ্ছে পন্সে প্রেজেন্ট, তাই সেগুলো হচ্ছে পন্টাইন রেসপিরেটরি সেন্টার। তাই মেডুলারি রেসপিরেটরি সেন্টার কী কী? এগুলো হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ ডিআরজি, আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ দ্যাট ইজ ভিআরজি। ওকে, আচ্ছা, ডিআরজি যেগুলো আছে কোথায় প্রেজেন্ট? ইট ইজ প্রেজেন্ট নিয়ার টু দ্য নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটেরিয়াস, যেটা হচ্ছে একটা সেন্সারি গ্যাংলিয়া। তার কাছাকাছি আমাদের প্রেজেন্ট হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ এগুলোকে কে সিগন্যাল পাঠাবে, সেন্সারি সিগন্যাল? দ্য পেরিফেরাল কিমো রিসেপ্টার, যেটা পরবর্তী পার্টে আলোচনা করব, দেন অলসো বেরো রিসেপ্টার্স অ্যান্ড লাং স্ট্রেচ রিসেপ্টার্স। তাহলে পেরিফেরাল কিমো রিসেপ্টার্স, বেরো রিসেপ্টার্স অ্যান্ড লাং স্ট্রেচ রিসেপ্টার্স এগুলো কী করবে? আমাদের যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এগুলোকে সেন্সারি সিগন্যাল পাঠাবে। এবং এই যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এর অ্যাকশানটা কী? এটা অ্যাকচুয়ালি রেসপিরেশনের দুটো জিনিস করবে। একটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন করাবে, মানে অ্যাকচুয়ালি আমাদের নর্মাল কোয়াইট ব্রিদিংয়ের সময় যে ইন্সপিরেশন সেটা আমাদের রেগুলেট করবে কে? এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ। এছাড়াও আমাদের যে নর্মাল রেসপিরেশনের যে রিদম, যেটাকে বলে ইন্সপিরেটরি র্যাম্প, সেটাও রেগুলেট করবে আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ ডিউরিং কোয়াইট ব্রিদিং। মানে কোয়াইট ব্রিদিংটা আমাদের রেগুলেট করছে কে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ। দেন আমরা চলে আসছি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ওই ব্রেন স্টেম, ওপরেরটা হচ্ছে পন্স আর নিচেরটা হচ্ছে মেডুলাতে যদি দেখি, এই যে পিছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডরসাল রেসপিরেটরি গ্রুপ, আর সামনের দিকে হচ্ছে আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের তিনটে পার্ট, একটা উপরের দিকের পার্ট ক্রেনিয়াল পার্ট, যেটাকে বলে রস্ট্রাল পার্ট ইজ নোন অ্যাজ বটজিঙ্গার কমপ্লেক্স, একটা ইন্টারমিডিয়েট পার্ট, একটা কর্ডাল পার্ট। ওকে, তাহলে একটা রস্ট্রাল পার্ট, একটা ইন্টারমিডিয়েট পার্ট, একটা কর্ডাল পার্ট। রস্ট্রাল পার্টের নাম কি? বটজিঙ্গার কমপ্লেক্স। রস্ট্রাল পার্টটা কিসের জন্য রেসপন্সিবল? ফোর্সড এক্সপিরেশন। তাহলে ফোর্সড এক্সপিরেশন কী করাবে? এই রস্ট্রাল পার্ট। এছাড়াও যে কর্ডাল পার্ট রয়েছে যার নাম হচ্ছে নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগুয়ালিস। কর্ডাল পার্টের নাম হচ্ছে নিউক্লিয়াস রেট্রোঅ্যাম্বিগুয়ালিস, যেটাও ফোর্সড এক্সপিরেশন করাবে। তাহলে এই রস্ট্রাল পার্ট আর কর্ডাল পার্ট দুটোই কী করাচ্ছে? ফোর্সড এক্সপিরেশন। ওকে, পড়ল কি? ইন্টারমিডিয়েট এরিয়াতে আমাদের তিনটে জিনিস আছে, একটা হচ্ছে প্রি বটজিঙ্গার কমপ্লেক্স, নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস অ্যান্ড নিউক্লিয়াস প্যারা অ্যাম্বিগুয়াস। এর মধ্যে যে প্রি বটজিঙ্গার কমপ্লেক্স সেটা আমাদের রেসপিরেশনে ইনভলভ, সেটা কী করে? আমাদের যে রেসপিরেটরি রিদমটাকে মেনটেন করবে। ওকে, আচ্ছা, এখানে যে বললাম যে ফোর্সড এক্সপিরেশনকে রেগুলেট করবে, তার সাথে সাথে ফোর্সড ইন্সপিরেশনকেও রেগুলেট করবে, কিন্তু ফোর্সড এক্সপিরেশনের রেগুলেশনটা হচ্ছে এদের প্রিন্সিপাল ইফেক্ট হলো। আচ্ছা, এরপর কি? আমাদের পন্টাইন সেন্টার, যেগুলো পন্সে প্রেজেন্ট। পন্সে আমাদের কি প্রেজেন্ট? দুটো সেন্টার আছে, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার, আর হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। নিউমোট্যাক্সিক সেন্টার কোথায় প্রেজেন্ট? প্রথমত পন্সে, নিয়ার দি নিউক্লিয়াস প্যারাব্রেকিয়ালিস অ্যান্ড কলিকার ফিউজ নিউক্লিয়াস। দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস প্যারাব্রেকিয়ালিস অ্যান্ড কলিকার ফিউজ নিউক্লিয়াস, এই দুটোর কাছে আমাদের প্রেজেন্ট হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এগুলো কাজ কি? দে সুইচ অফ দ্য ইন্সপিরেটরি র্যাম্প। অ্যাকচুয়ালি ইন্সপিরেটরি র্যাম্প কি সেটা বলি। ধরো আমাদের এক্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, দেন আমাদের ইন্সপিরেশন হলো, দেন আমাদের আবার কি? এক্সপিরেশন হলো, দেন আবার ইন্সপিরেশন হলো, আবার এক্সপিরেশন হলো। এই যে আমাদের একটা র্যাম্প মতো তৈরি হচ্ছে ইন্সপিরেশনের, এটাকে বলে ইন্সপিরেটরি র্যাম্প। তাহলে এই নিউমোট্যাক্সিস সেন্টার কী করবে? এই ইন্সপিরেটরি র্যাম্পটাকে সুইচ অফ করে দেবে। তাহলে ইন্সপিরেটরি র্যাম্পটাকে যদি সুইচ অফ করে দেয়, আমাদের ডিউরেশন অফ ইন্সপিরেশন কমে যাবে। তাহলে ইন্সপিরেশনের ডিউরেশন যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে ওভারঅল আমাদের কি? রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে। তাহলে এটা হলো নিউমোট্যাক্সিক সেন্টার, আর একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার। এটা ঠিক উল্টো কাজ করবে। ওটা নিউমোট্যাক্সিক কী করছিল? সুইচ অফ করছিল ইন্সপিরেটরি র্যাম্পকে। অ্যাপনিউস্টিক কী করবে? এই সুইচ অফটাকে প্রিভেন্ট করবে। তাহলে কী করবে? ইন্সপিরেশনের ডিউরেশন বাড়াবে, রেসপিরেটরি রেট কমাবে। তাহলে ওভারঅল কী হলো? আমাদের যে মেডুলারি সেন্টার তার মধ্যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ কী করবে? ইন্সপিরেশনকে রেগুলেট করবে আর রিদম অফ রেসপিরেশনকে মেনটেন করবে ডিউরিং কোয়াইট ব্রিদিং।
যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ তার মধ্যে রস্ট্রাল পার্ট এবং কর্ডাল পার্ট রেগুলেট করবে ফোর্সড এক্সপিরেশন, আর ইন্টারমিডিয়েট পার্টের যে প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স সেটা রেগুলেট করবে রেসপিরেটরি রিদম, আর পন্টাইন সেন্টারের যে নিউমোট্যাক্সিক সেন্টার সেটা আমাদের সুইচ অফ করবে ইন্সপিরেটরি র্যাম্পকে, ডিউরেশন অফ ইন্সপিরেশন কমিয়ে রেসপিরেটরি রেট বাড়াবে, আর অ্যাপনিউস্টিক সেন্টার প্রিভেন্ট করবে সুইচ অফটাকে যাতে রেসপিরেটরি রেট কমে যায়। ওকে, আচ্ছা আমরা স্ট্রাকচারগুলো দেখলাম। উপরে পন্স আছে, পন্সে কী আছে আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার, আর নিচে যে মেডুলা আছে মেডুলাতে ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর এটা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। উপরের দিকটা হচ্ছে আমাদের বর্জিঙ্গার কমপ্লেক্স, আর আমাদের প্রথমে ক্রেনিয়াল রস্ট্রাল পার্টটা হচ্ছে বর্জিঙ্গার কমপ্লেক্স, আর এটা হচ্ছে কর্ডাল পার্ট, আর মাঝখানটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্টে হচ্ছে প্রি বর্জিঙ্গাল কমপ্লেক্স, আর বাকি পুরোটা আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট পার্ট। তার মধ্যে এক্সট্রা কী আছে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস অ্যান্ড নিউক্লিয়াস প্যারা অ্যাম্বিগুয়ালিস। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এর নানা লেভেলে আমরা ট্রান্সেকশন কাট দেবো, এবং ট্রান্সেকশন কাট দিলে আমরা রেসপিরেশনে কী এফেক্ট হবে সেটা আমরা দেখব অ্যালং উইথ ভেগাস নার্ভ। আচ্ছা প্রথমত আমরা কি করব, এই পন্সের উপরে আমরা কাট করব। কাট করলে কি হবে, আমাদের পন্সের উপরে যদি কাট করি আমাদের যে রেসপিরেটরি সেন্টার সেগুলো সব নিচে প্রেজেন্ট, সেগুলোর কোনো এফেক্ট হবে না। তাহলে কি হবে, আমাদের যদি ভেগাস নার্ভ ইনট্যাক্ট থাকে তাহলে আমাদের নর্মাল যেমন রেসপিরেশন হচ্ছে তেমন হতে থাকবে। যেটা ভেগাস কাট করলে কি হবে, ভেগাস নার্ভ কাট করলে কি হবে, অ্যাকচুয়ালি আমাদের যে ডেপথ অফ রেসপিরেশন সেটা বেড়ে যাবে। ভেগাস কাট করলে আমাদের কী হবে, ডেপথ অফ রেসপিরেশন বেড়ে যাবে। তাহলে ফার্স্ট কেসে যদি আমরা অ্যাবাভ পন্স কাট করি তাহলে ইনট্যাক্ট ভেগাস স্টেটে আমাদের কি রেসপিরেশন নর্মাল হবে, আর ভেগোটমি যদি করি তাহলে নর্মাল হবে উইথ ইনক্রিজ ইন ডেপথ অফ রেসপিরেশন। সেকেন্ড আমরা কী করতে পারি, মিড পন্টাইন লেভেল, পন্সের মাঝখান থেকে যদি কেটে দিই তাহলে কী হবে, আমাদের উপরে যে নিউমোট্যাক্সিক সেন্টার সেগুলো আর থাকবে না। তাহলে কী হবে, তার জন্য আমাদের প্রোলংড ইন্সপিরেশন, নিউমোট্যাক্সিক সেন্টার আমাদের কী করছিল, আমাদের ডিউরেশন অফ ইন্সপিরেশনকে কমিয়ে দিচ্ছিল। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারই যদি এখন না থাকে তাহলে আমাদের ইন্সপিরেশন প্রলংড হয়ে যাবে, যেটাকে বলে অ্যাপনিউস্টিক ব্রিদিং। এক্ষেত্রে যদি ইনট্যাক্ট ভেগাস থাকে তাহলে হবে মাইল্ড অ্যাপনিউস্টিক ব্রিদিং, মানে এটা হবে ইন্সপিরেশনটা বেশি হবে। আর যদি ভেগোটমি করে দেওয়া হয় তাহলে আমাদের কী হবে, এরকম কন্ডিশন তৈরি হবে যেটা হচ্ছে সিভিয়ার অ্যাপনিউস্টিক ব্রিদিংয়ে কী হবে, লং ডিপ ইন্সপিরেটরি স্প্যাজম হয়ে থাকে যেখানে এক্সপিরেশন খুবই মিনিমাল হয়ে যায়। এটা হচ্ছে মিড পয়েন্টাইন লেভেলে। থার্ড আমরা কী করতে পারি, পন্টো মেডুলারি জাংশন, যে পন্স আর মেডুলার যে জাংশন সেখানে কাট দিতে পারি। সেখানে যদি কাট দিই আমাদের কী হবে, ইররেগুলার রেসপিরেশন হবে। ওকে, আর লাস্ট কী করতে পারি, আমরা মেডুলার নিচে কাট করে দিতে পারি। মেডুলার নিচে যদি কাট করি আমাদের কোনো রেসপিরেটরি সেন্টারই থাকবে না, তাহলে আমাদের রেসপিরেশনই কাট অফ হয়ে যাবে, পুরোপুরি ব্রিদিংই হবে না, যেটা হচ্ছে অ্যাপনিয়া। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো অ্যাকচুয়ালি যে নিউরাল রেগুলেশনটা কীভাবে হচ্ছে। তার তিনটে কনসেপ্ট আছে, একটা হচ্ছে ওল্ড বা ক্লাসিক্যাল কনসেপ্ট, একটা মডার্ন কনসেপ্ট, একটা অল্টারনেটিভ পাথওয়ে। আচ্ছা প্রথমে আমরা দেখবো ওল্ড বা ক্লাসিক্যাল কনসেপ্ট। এটা অনুযায়ী কি, আমাদের যে অ্যাপনিউস্টিক সেন্টার সেটা কি করবে, আমাদের যে নিউমোট্যাক্সিক সেন্টারটাকে অ্যাক্টিভেট করবে অ্যান্ড অলসো ইন্সপিরেটরি সেন্টারটাকে অ্যাক্টিভেট করবে। ওকে, ইন্সপিরেটরি সেন্টারটাকে যদি অ্যাক্টিভেট করে তাহলে সেটা আমাদেরকে ইন্সপিরেশন করাবে। এছাড়া যে নিউমোট্যাক্সিক সেন্টার, যখন আমাদের ইন্সপিরেশন শেষ হয়ে যাবে নিউমোট্যাক্সিক সেন্টার কী করবে, অ্যাপনিউস্টিক সেন্টারটাকে ইনহিবিট করবে যাতে আমাদের ইন্সপিরেটরি সেন্টারটা ইনহিবিট হয় এবং ইন্সপিরেশন বন্ধ হয়ে যায়, যাতে এক্সপিরেশন হয়ে যায়। এটা হচ্ছে ওল্ড বা ক্লাসিক্যাল কনসেপ্ট, এটা এখন ধরা হয় না। এখন যেটা আমরা ধরি সেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ রেগুলেশন। মডার্ন কনসেপ্ট অনুযায়ী কি, আমাদের তিনটে পুল অফ নিউরনস আছে। একটা হচ্ছে পুল এ নিউরন, একটা পুল বি নিউরন, একটা হচ্ছে পুল সি নিউরন। কীভাবে হচ্ছে, প্রথমত যে পুল এ নিউরনস সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড বাই পেরিফেরাল অ্যান্ড সেন্ট্রাল কিমোরিসেপ্টর। এই যে পেরিফেরাল আর সেন্ট্রাল কিমোরিসেপ্টর কী জিনিস সেটা আমরা কেমিক্যাল রেগুলেশনের সময় দেখব। আপাতত এই যে পেরিফেরাল অ্যান্ড কেমিক্যাল কিমোরিসেপ্টর এগুলো অ্যাক্টিভেট করবে যে আমাদের পুল এ নিউরনগুলোকে। পুল এ নিউরন দুটো কাজ করবে, প্রথমত যে পুল বি নিউরন সেগুলোকে অ্যাক্টিভেট করবে এবং কি করবে, এটা অ্যাকচুয়াল যে ইন্সপিরেশন সেটাকে স্টার্ট করবে। তাহলে পুল এর কাজ কি, প্রথমত পুল বিকে স্টিমুলেট করা এবং অ্যাকচুয়াল যে ইন্সপিরেশনের প্রসেস সেটাকে স্টার্ট করা। তাহলে ইন্সপিরেশন যদি স্টার্ট হয় আমাদের লাং এক্সপ্যান্ড করবে, লাং যদি এক্সপ্যান্ড করে লাংয়ের কিছু স্ট্রেচ রিসেপ্টর আছে, সেই স্ট্রেচ রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হবে এবং সেই স্ট্রেচ রিসেপ্টরগুলো উইথ দ্য হেল্প অফ ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করবে পুল বি নিউরন। তাহলে পুল বি নিউরন আমাদের দুভাবে অ্যাক্টিভেট হতে পারে, একটা ডাইরেক্টলি পুল এ নিউরন অ্যাক্টিভেট করে দিল, আইদার যে লাং স্ট্রেচ রিসেপ্টর অ্যাক্টিভেট করবে উইথ দ্য হেল্প অফ ভেগাস নার্ভ।
তাহলে পুল বি নিউরন অ্যাক্টিভেট হয়ে গেল। পুল বি নিউরন ফার্দার কী করবে, পুল সি নিউরনগুলোকে অ্যাক্টিভেট করবে। এছাড়াও পুল সি নিউরন কীভাবে অ্যাক্টিভেট হতে পারে, বাই নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে পুল সি নিউরন দুভাবে অ্যাক্টিভেট হতে পারবে, বাই পুল বি নিউরন অ্যান্ড নিউমোট্যাক্সিক সেন্টার। এই যে পুল সি নিউরন অ্যাক্টিভেট হলো, এটা ফার্দার কী করবে, যে পুল এ নিউরনগুলোকে ইনঅ্যাক্টিভেট করবে। এবার পুল এ নিউরন কী করাচ্ছিল, ইন্সপিরেশন করাচ্ছিল। তাহলে পুল এ নিউরনগুলো যদি ইনহিবিট হয়ে যায় তাহলে আমাদের এক্সপিরেশন হবে, আর এইভাবে সাইকেলটা কন্টিনিউ হতে থাকবে। ওকে, তাহলে আমাদের পেরিফেরাল অ্যান্ড সেন্ট্রাল কিমোরিসেপ্টর কী করলো, পুল এটাকে অ্যাক্টিভেট করলো, যেটা পুল বিকে অ্যাক্টিভেট করবে এবং ইন্সপিরেশন শুরু করবে। লাং স্ট্রেচ হবে, স্ট্রেচ রিসেপ্টরগুলো ভেগাস নার্ভের থ্রু পুল বিকে অ্যাক্টিভেট করবে, যেটা অ্যালং উইথ নিউমোট্যাক্সিক সেন্টার পুল সিকে অ্যাক্টিভেট করবে, যেটা পুল একে ইনহিবিট করবে, তাতে এক্সপিরেশন হবে, সাইকেল কন্টিনিউ হবে। তাহলে পুল এ নিউরনগুলো কি অ্যাকচুয়াল মেন স্টার্টার অফ ইন্সপিরেশন, এগুলো স্টিমুলেট করবে রেসপিরেটরি মাসেলস লাইক ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, অ্যান্ড ইট অলসো অ্যাক্টিভেটস পুল বি neurons. Pool B neuron activated by pool A neurons and the stretch receptors via vagus nerve. পুল সি রিসেপ্টার্স, পুল সি নিউরনস, এগুলোকে কী বলে, ইন্সপিরেটরি কাট অফ সুইচ নিউরন। কারণ কি, এগুলো আমাদের পুল একে ইনহিবিট করে এক্সপিরেশন করাচ্ছে, তার মানে ইন্সপিরেশনটাকে কাট অফ করাচ্ছে, তাই পুল সি নিউরনগুলোকে বলে ইন্সপিরেটরি কাট অফ সুইচ নিউরনস। আচ্ছা, এবার আমরা চলে এসেছি একটা অল্টারনেটিভ থিওরি। এই অল্টারনেটিভ থিওরি অনুযায়ী আমাদের তিনটে গ্রুপ অফ নিউরন আছে যেটা আমাদের রেসপিরেশনটাকে রেগুলেট করছে। কী কী? প্রথমত সিআইএ নিউরন, যেটা হচ্ছে সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরন। দেন হচ্ছে আইওএস, ইন্সপিরেটরি অফ সুইচ নিউরন অ্যান্ড ইন্টিগ্রেটর নিউরন। তাহলে কী কী নিউরন? সিআইএ সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরন, আইওএস ইন্সপিরেটরি অফ সুইচ নিউরন অ্যান্ড ইন্টিগ্রেটর নিউরন। এই তিনটে নিউরন আমাদের রেগুলেট করছে রেসপিরেশনটাকে। প্রথমত কী হবে, আমাদের যে ইন্টিগ্রেটর নিউরন হচ্ছে মেন হচ্ছে এই দুটোকে রেগুলেট করবে। ইন্টিগ্রেটর নিউরন কী করবে, আমাদের যে সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরন সেগুলোকে অ্যাক্টিভেট করবে। নামেই কী আছে, ইন্সপিরেটরি, তার মানে সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভেটরি নিউরনগুলো অ্যাক্টিভেট হয়ে কী করাবে, ইন্সপিরেশন করাবে। এবং ফার্দার ইন্সপিরেশনের টাইম যখন শেষ হয়ে যাবে তখন এই ইন্টিগ্রেটর নার্ভগুলো গ্র্যাজুয়ালি অ্যাক্টিভেট করবে ইন্সপিরেটরি অফ সুইচ নিউরনকে। নামেই কী আছে, ইন্সপিরেটরি সুইচ অফ, তার মানে কি, এগুলো সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরনগুলোকে ইনঅ্যাক্টিভেট করবে যাতে আমাদের কি এক্সপিরেশন হবে। আর এক্সপিরেশনটা কি প্যাসিভ প্রসেস, এইভাবে সাইকেলটা রিপিট হতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যে ইন্টিগ্রেটর নার্ভ অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। যে সেরিব্রাল কর্টেক্স আছে, সেরিব্রাল কর্টেক্স এটাকে অ্যাক্টিভেট করবে। অ্যাকচুয়ালি সেরিব্রাল কর্টেক্সের জন্যই আমাদের কিন্তু আমাদের যে ব্রিদিংয়ের ভলেন্টারি কন্ট্রোলটা হয় সেটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের জন্য, সেটা ইন্টিগ্রেটর নার্ভকে অ্যাক্টিভেট করবে। এছাড়া নিউমোট্যাক্সিক সেন্টার অ্যাক্টিভেট করবে, অ্যাপনিউস্টিক সেন্টার ইনহিবিট করবে, আর লাং স্ট্রেচ রিসেপ্টর ভায়া ভেগাস নার্ভ অ্যাক্টিভেট করবে। এবং এই যে ইন্টিগ্রেটর নার্ভ অ্যাক্টিভেট হলো সেটা কী করবে, আমরা বললাম যে সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরনগুলোকে অ্যাক্টিভেট করলো, তাহলে আমাদের কী হবে, ইন্সপিরেশন হয়ে গেল। এবং গ্র্যাজুয়ালি কী করবে, আমাদের এই যে ইন্টিগ্রেটর নার্ভ সেগুলো গ্র্যাজুয়ালি আমাদের যে ইন্সপিরেটরি অফ সুইচ নিউরন এগুলোকে অ্যাক্টিভেট করবে। তাহলে ইন্সপিরেটরি অফ সুইচ নিউরনগুলোকে যদি অ্যাক্টিভেট করে, এই ইন্সপিরেটরি অফ সুইচ নিউরনগুলো ইনহিবিট করবে কাকে, সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরনগুলোকে। তাহলে আমাদের কী হবে, এক্সপিরেশন হবে। তাহলে সেন্ট্রাল ইন্সপিরেটরি অ্যাক্টিভিটি নিউরন কী করাচ্ছে, ইন্সপিরেশন, আর ইন্সপিরেটরি অফ সুইচ নিউরন কী করাবে, এক্সপিরেটর। এদেরকে কন্ট্রোল করবে কে, ইন্টিগ্রেটর নার্ভ। দিস ইজ দি অল্টারনেটিভ থিওরি অফ রেসপিরেশন। Two other concept, what is Ondine scars? It is occurs rarely due to some neurogenic lesion in medulla. যদি মেডুলাতে কিছু নিউরোজেনিক ইনজুরি হয় তাহলে আমাদের কী হবে, যে রেসপিরেটরি সেন্টার্স ইনভলভড ইন অটোমেটিক কন্ট্রোলস আর ড্যামেজ। মেডুলাতে তো বেশিরভাগ আমাদের সেন্টারগুলো প্রেজেন্ট, তাহলে এগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের যে অটোমেটিক কন্ট্রোলের যে প্রসেস সেটা ড্যামেজ হবে। তাতে কী হবে, লস অফ অটোমেটিক ব্রিদিং, সো পার্সন হ্যাজ টু কনসিয়াসলি ব্রিদ অ্যান্ড কান্ট ইভেন স্লিপ। It is called as the person even forget to breathe, so then it can be fatal. This is known as Ondine scars. Then one reflex related to this, that is Hering-Brewer inflation reflex.
হেরিং ব্রুয়ার ইনফ্লেকশন রিফ্লেক্স কী হবে, যখন আমাদের লাংসগুলো ওভার স্ট্রেচ হয়ে যাবে, মানে আমাদের টাইডাল ভলিউম প্রায় যদি 1.5 লিটারের থেকেও বেশি হয়ে যায়, নর্মালি টাইডাল ভলিউম কত 500 ml, সেটা যদি মানে 1.5 লিটারের থেকেও বেশি হয়ে যায় অ্যাজ ইন কেস ইন ওভার স্ট্রেচ লাংস, সেটা কী করবে, আমাদের যে ব্রঙ্কাই আর ব্রঙ্কিওলসের যে মাস্কুলার ওয়াল আছে সেখানকার স্ট্রেচ রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করবে, সেটা উইথ দ্য ইনহিবিশন অফ উইথ দ্য স্টিমুলেশন অফ ভেগাস নার্ভ আমাদের যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন আছে সেগুলোকে সুইচ অফ করবে। এবার ডরসাল রেসপিরেটরি গ্রুপ আমাদের কী করতো, আমাদের ইন্সপিরেশন করাতো আর রেট অফ রেসপিরেশন কমাতো, কিন্তু যদি ডরসাল রেসপিরেটরি গ্রুপটা আমাদের যদি সুইচ অফ হয়ে যায় তাহলে আমাদের কী হবে, ইন্সপিরেশন লিমিট হয়ে যাবে এবং রেট অফ রেসপিরেশন বেড়ে যাবে, সিমিলার টু দ্য অ্যাকশন অফ নিউমোট্যাক্সিক সেন্টার। তাহলে এই যে রিফ্লেক্সটা হচ্ছে এটা হচ্ছে হেরিং ব্রুয়ার ইনফ্লেশন রিফ্লেক্স, ওভার স্ট্রেচ লাংস, স্ট্রেচ রিসেপ্টার অ্যাক্টিভেট হচ্ছে, ডিআরজি সুইচ অফ হচ্ছে, ইন্সপিরেশন কমে যাবে এবং রেট অফ রেসপিরেশন বেড়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল পুরোপুরি নিউরাল রেগুলেশন। এবার আমরা চলে আসি কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন। হোয়াট ইজ কেমিক্যাল রেগুলেশন? প্রথমে একটা ওভারঅল দেখে নিই যে কেমিক্যাল রেগুলেশন কী কী জন্য হবে। প্রথমত হতে পারে যদি আমাদের আর্টেরিয়াল CO2 বেড়ে যায়। আর্টেরিয়াল CO2 বেড়ে গেলে কী হবে, আমাদের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড অফ ব্রেন আছে সেখানে CO2 বেড়ে যাবে, তার জন্য এক্সট্রা সেলুলার অফ ব্রেন সেখানে H+ আয়ন বেড়ে যাবে। এর মেকানিজমটা আমরা ডিসকাস করব কীভাবে হবে। তাহলে H+ আয়ন যদি বেড়ে যায় সেটা আমাদের অ্যাক্টিভেট করবে সেন্ট্রাল কিমোরিসেপ্টার্সকে। ওকে, আর যদি আর্টেরিয়াল O2 কমে যায় মেনলি, আর এটাও ডিপেন্ড করবে যে আর্টেরিয়াল CO2 বেড়ে যাওয়া বা H+ বেড়ে যাওয়া, কিন্তু মেন ফ্যাক্টর যদি আর্টেরিয়াল O2 কমে যায় তাহলে আমাদের পেরিফেরাল কিমোরিসেপ্টর অ্যাক্টিভেট হবে। তাহলে ওভারঅল কি আমাদের কিমোরিসেপ্টর দুটো টাইপের, একটা হচ্ছে সেন্ট্রাল কিমোরিসেপ্টর, একটা হচ্ছে পেরিফেরাল কিমোরিসেপ্টর। সেন্ট্রাল কিমোরিসেপ্টর কোথায় আছে, ইন দ্য কেমো সেন্সিটিভ এরিয়াস ইন মেডুলা, আর পেরিফেরাল কিমোরিসেপ্টর কোথায় আছে, ক্যারোটিড অ্যান্ড অ্যাওটিক বডিস। কি সেটা পরে এক্সপ্লেন করছি। আচ্ছা, তাহলে এই যে সেন্ট্রাল কিমোরিসেপ্টর কখন অ্যাক্টিভেট হবে, যদি আমাদের আর্টেরিয়াল CO2 বেড়ে যায়। ওকে, আর পেরিফেরাল কিমোরিসেপ্টর মেনলি কখন অ্যাক্টিভেট হবে, যদি আমাদের আর্টেরিয়াল O2 কমে যায়। আর এছাড়াও আমাদের যদি আর্টেরিয়াল CO2 বেড়ে যায় আর H+ বেড়ে যায় সেটাও ডিটারমাইন করবে, কিন্তু মেজরলি যেটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে আর্টেরিয়াল O2। তাহলে যদি সেন্ট্রাল কিমোরিসেপ্টরের মেন ডিটারমিনেন্ট বলি সেটা হচ্ছে ইনক্রিজ ইন আর্টেরিয়াল CO2, আর পেরিফেরাল কিমোরিসেপ্টরের মেন ডিটারমিনেন্ট হচ্ছে ডিক্রিজ ইন আর্টেরিয়াল O2। তাহলে যদি এই দুটো অ্যাক্টিভেট হয়, এই দুটো ফার্দার আমাদের রেসপিরেটরি সেন্টারটাকে অ্যাক্টিভেট করবে, নিয়ে সেমভাবে আমাদের যে নিউরাল রেগুলেশন হচ্ছিলো সেটা কী করবে, আমাদের ডায়াফ্রাম অ্যান্ড এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন করে ইনক্রিজ ভেন্টিলেশন করবে। প্রথম আমরা দেখব সেন্ট্রাল কিমোরিসেপ্টর কীভাবে কাজ করে, দেন দেখব পেরিফেরালটা কীভাবে কাজ করছে। প্রথমে দেখব সেন্ট্রাল কিমোরিসেপ্টর কীভাবে কাজ করছে, কোথায় প্রেজেন্ট, ইন দ্য কিমো সেন্সিটিভ এরিয়া লোকেটেড বাইল্যাটারালি বিনিথ দ্য ভেন্ট্রাল সার্ফেস অফ মেডুলা। ওকে, ইন দ্য কিমো সেন্সিটিভ এরিয়া মেডুলাতে। আচ্ছা, এবার আমরা এখানে মেকানিজমটা দেখব। মাঝখানে আমরা এঁকে নিয়েছি, এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, এদিকে আছে ব্লাড, এদিকে আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবার যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে সেখান দিয়ে সেই যে ব্যারিয়ারটা আছে সেখানে H+ নট পারমিয়েবল অ্যান্ড বাইকার্বন অলসো নট পারমিয়েবল, মানে H+ আর বাইকার্বন আয়নটা ব্লাড থেকে CSF যেতে পারবে না। কোনটা যেতে পারবে, একমাত্র CO2 ইজ পারমিয়েবল টু ব্লাড ব্রেন ব্যারিয়ার, মানে CO2টা ব্লাড থেকে ডাইরেক্টলি CSF এন্টার করতে পারবে। এন্টার করলে কী হবে, CO2টা যদি ব্লাড ব্রেন ব্যারিয়ারের থ্রু সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চলে যায়, সেখানে ওয়াটারের সাথে অ্যাড হয়ে এটা কী তৈরি করবে, H2CO3 তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। ফার্দার H2CO3টা আমাদের দুটো পার্টে ভাগ হবে, একটা হচ্ছে HCO3- আর একটা H+। এই যে H+টা বাড়লো, আমরা কি বলেছিলাম যে এই যে ইনক্রিজ ইন CO2 ইন ECF অফ দ্য ব্রেন উইল ইনক্রিজ H+ আয়ন ইন ECF, এইভাবে হচ্ছে। CO2 যদি বাড়ে এইভাবে H+টা বাড়াচ্ছে। তাহলে H+ যদি বাড়ে সেটা আলটিমেটলি কী করবে, এই যে কিমো সেন্সিটিভ এরিয়া মেডুলাতে যেটা প্রেজেন্ট সেটাকে অ্যাক্টিভেট করবে, যেখানে আমাদের এই সেন্ট্রাল কিমোরিসেপ্টরগুলো প্রেজেন্ট, সেগুলো কী করবে, আমাদের রেসপিরেটরি সেন্টারকে অ্যাক্টিভেট করবে, যেটা আমাদের রেসপিরেটরি মাসেলকে অ্যাক্টিভেট করে ভেন্টিলেশন কমাবে, যাতে CO2 ওয়াশ আউট হয়ে যায় এবং এই যে CO2টা বেড়ে গেছে সেটা কমে যায়। তাহলে এইভাবে আমাদের কি সেন্ট্রাল কিমোরিসেপ্টরগুলো আমাদের এই যে রেসপিরেশন সেটাকে রেগুলেশন করছে। এবার আমরা দেখব পেরিফেরাল কিমোরিসেপ্টর। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কেন, দে আর 5 times র্যাপিড রেসপন্স দেন সেন্ট্রাল কিমোরিসেপ্টর। সেন্ট্রাল কিমোরিসেপ্টর যত রেটে অ্যাক্ট করবে তার থেকে 5 গুণ স্পিডে অ্যাক্ট করতে পারবে আমাদের পেরিফেরাল কিমোরিসেপ্টর। কী হয়, একটা হচ্ছে ক্যারোটিড বডিস, একটা হচ্ছে অ্যাওটিক বডিস। মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে ক্যারোটিড বডিস কোথায় থাকে, অ্যাট দ্য বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি। ওকে,
আচ্ছা, ক্যারোটিড বডিজ আর সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ নাইন্থ ক্রেনিয়াল নার্ভ মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, আর অ্যাওটিক বডিজ ফিউ থাকে, এটা লোকেটেড অ্যালং দ্য আর্চ অফ অ্যাওটা অ্যান্ড সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ 10th ক্রেনিয়াল নার্ভ দ্যাট ইজ ভেগাস নার্ভ। আচ্ছা, যে ক্যারোটিড বডিসগুলো থাকে এখানে দুটো টাইপের সেল থাকে, একটা হচ্ছে টাইপ 1 সেল, একটা টাইপ 2 সেল। টাইপ 1টা হচ্ছে অক্সিজেন সেন্সিটিভ গ্লোমাস সেল, একটা হচ্ছে টাইপ 2 সাস্টেন্টাকুলার সেল যেটা সাপোর্ট প্রোভাইড করে। তাহলে টাইপ 1টা হচ্ছে অক্সিজেন সেন্সিটিভ গ্লোমাস সেল, এই গ্লোমাস সেলগুলো অ্যাকচুয়াল রেসপন্সিবল ফর দিস কেমিক্যাল রেগুলেশন। আর টাইপ 2 সাস্টেন্টাকুলার সেলস যেটা সাপোর্ট প্রোভাইড করে। আচ্ছা, এই যে পেরিফেরাল কিমোরিসেপ্টার এগুলোকে স্টিমুলেট কে করবে? এই পেরিফেরাল কিমোরিসেপ্টারের পাওয়ারফুল স্টিমুলেটর হচ্ছে আমাদের হাইপক্সিয়া। আমরা কি বলেছিলাম যে আর্টেরিয়াল অক্সিজেন যদি কমে যায় সেটাই হচ্ছে মেন ডিটারমিনেন্ট ইন স্টিমুলেটিং পেরিফেরাল কিমোরিসেপ্টার। তাহলে আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাওয়া মানে কি হাইপক্সিয়া। হাইপক্সিয়াও অনেক টাইপের হতে পারে, 3টে টাইপের হাইপক্সিয়া এখানে মেনলি স্টিমুলেট করবে। এগুলো কি হাইপক্সিক হাইপক্সিয়া, স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া অ্যান্ড হিস্টোটক্সিক হাইপক্সিয়া। কী জিনিস এগুলো? হাইপক্সিয়া মানে আমাদের অ্যাকচুয়াল যেটা আর্টেরিয়াল PO2 যদি কমে যায়, আর্টেরিয়াল PO2 যদি কমে যায় আমাদের যে ক্যারোটিড বডিতে যে গ্লোমাস সেলগুলো প্রেজেন্ট সেই গ্লোমাস সেলে অক্সিজেন ডেলিভারি কমে যাবে। তাহলে কী হবে? আমাদের পেরিফেরাল কিমোরেসেপ্টরগুলো অ্যাক্টিভেট হবে। এছাড়াও ইন স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়াতে কী হয়? আমাদের ভাস্কুলার স্ট্যাসিস হয়। ভাস্কুলার স্ট্যাসিস মানে কি আমাদের ব্লাড ফ্লো কমে যায় বা থেমে যায়। তাহলে ব্লাড ফ্লো যদি কমে যায় বা থেমে যায় তাহলে আমাদের এই গ্লোমাস সেলগুলোয় অক্সিজেন ডেলিভারি কমে যাবে, তাতে কী হবে? পেরিফেরাল কিমোরেসেপ্টর অ্যাক্টিভেট হবে। আর কী হবে? হিস্টোটক্সিক হাইপক্সিয়া কজড বাই সায়ানাইড। এতে কী হয়? ডাইরেক্টলি আমাদের অক্সিজেন ইউটিলাইজেশন অফ গ্লোমাস সেল রিডিউস হয়ে যায়। তাহলে এই যে হাইপক্সিয়া, স্টেগন্যান্ট হাইপক্সিয়া অ্যান্ড হিস্টোটক্সিক হাইপক্সিয়া, এই 3টে হাইপক্সিয়ার কেসে আমাদের কি স্টিমুলেট হবে? পেরিফেরাল কিমোরিসেপ্টর। তাহলে স্টিমুলেট তো হয়ে গেল, এবার অপারেট কীভাবে হবে? তাহলে পেরিফেরাল রিসেপ্টারের কিমোরিসেপ্টারের মধ্যে যে গ্লোমাস সেলগুলো আছে এগুলো এবার যদি হাইপক্সিয়া হয়, হাইপক্সিয়া কী করবে? গ্লোমাস সেলে কিছু স্পেশালাইজড চ্যানেল থাকে নোন অ্যাজ অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল, সেগুলো ইনহিবিট হয়ে যাবে। অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল মানে এগুলো একমাত্র অক্সিজেন থাকলেই ওপেন হবে। এবার হাইপক্সিক কন্ডিশনে তো অক্সিজেন কমে যাচ্ছে, তাহলে অক্সিজেন যদি কমে যায় হাইপক্সিক কন্ডিশনে এই অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলগুলো ক্লোজ হয়ে যাবে। এই আর্ট্রি আছে, আর্ট্রিতে PO2 কমে গেল, আর এটা হচ্ছে আমাদের গ্লোমাস সেল, এটা হচ্ছে আমাদের গ্লোমাস সেলে এটা হচ্ছে আমাদের অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। তাই যদি PO2 কমে যায় এই অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলটা ইনহিবিট হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। পটাশিয়াম চ্যানেল যদি অ্যাক্টিভেটেড থাকতো তাহলে কী হতো? রিপোলারাইজেশন হতো। তাহলে পটাশিয়াম চ্যানেল যদি ইনহিবিট হয়ে যায় তাহলে আমাদের সেলে কী হবে? ডিপোলারাইজেশন হবে। তাহলে পটাশিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাহলে ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন হয়ে এই ক্ষেত্রে এই সেলের ক্ষেত্রে সোডিয়াম না হয়ে যে কিছু ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল থাকে সেই ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হবে, তাতে আমাদের র্যাপিড ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ক্যালসিয়াম ইনফ্লাক্স হলে কি আমাদের ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে। সেই ক্যালসিয়ামগুলো কী করবে? আমাদের নিউরো ট্রান্সমিটার ডিসচার্জ করাবে। সেই নিউরো ট্রান্সমিটারগুলো কী করবে? আমাদের নার্ভ সিগন্যালগুলোকে পাঠাবে টু দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ, যেই ডরসাল রেসপিরেটরি গ্রুপটা ফার্দার আমাদের ভেন্টিলেশন করাবে। তাহলে PO2 কমে যাচ্ছে, হাইপক্সিক কন্ডিশনে অক্সিজেন সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে যাবে, ডিপোলারাইজেশন হবে। তাহলে কী হবে? ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়বে, নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে এবং নার্ভ সিগন্যাল DRGর কাছে গিয়ে ভেন্টিলেশন হবে। আচ্ছা, এই যে রেগুলেশন হলো হাইপক্সিয়ার ক্ষেত্রে, এই যে হাইপক্সিয়ার ক্ষেত্রে এই যে রেগুলেশনটা কিমোরিসেপ্টরের সেটা হচ্ছে শর্ট টার্ম রেগুলেশন, ইট ইজ নট ভেরি এফিশিয়েন্ট। ক্রনিক হাইপক্সিয়ার ক্ষেত্রে কী হবে? আমাদের দুটো টাইপের কম্পেনসেশন হয়, একটা হচ্ছে রিনাল কম্পেনসেশন, একটা হচ্ছে ব্রেনের কম্পেনসেশন। রিনাল কম্পেনসেশনে কী হয়? কিডনি এক্সক্রিট আউট করে বাইকার্বনেট আর ব্রেনও পাম্প আউট করে বাইকার্বনেট। তার জন্য কী হবে? pH রিটার্নস টু নর্মাল। তাতে কী হবে? কারেকশন অফ রেসপিরেটরি অ্যালকালোসিস কজড বাই ওয়াশ আউট অফ CO2। রেসপিরেটরি অ্যালকালোসিস কেন? তাহলে যদি এখানে আমাদের এই যে পুরো প্রসেসটা হলো তাতে আমাদের কী হলো? ইন্সপিরেশন হবে, ভেন্টিলেশন বেড়ে যাবে, ভেন্টিলেশন বাড়লে কী হবে? আমাদের CO2 ওয়াশ আউট বাড়বে, CO2 ওয়াশ আউট যদি বাড়তে থাকে তাহলে আমাদের কী হবে? রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। তাহলে সেটাকে তো কন্ট্রোল করার জন্য আমাদের এই লং টার্ম রেগুলেশন, তাহলে এইটাকে যদি আমরা pH নর্মাল আনতে পারি তাহলে আমাদের এই যে রেসপিরেটরি অ্যালকালোসিস সেটা কারেকশন হবে, তাহলে pH নর্মালি চলে আসবে। ওকে,
আচ্ছা, হাইপক্সিয়া কখন বলবো? যখন আমাদের PO2 60 to 100 মিলিমিটার এইচজির কাছাকাছি হবে। শুরুতে কী হবে? ইনিশিয়াল হাইপার ভেন্টিলেশন। হাইপক্সিয়া কন্ডিশনে আমরা কী হলো, এই যে পুরো প্রসেস হলে আমাদের কী হবে? ভেন্টিলেশন হবে। বেসিক্যালি হাইপার ভেন্টিলেশন হয়, আমাদের বডি কী করবে? কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট করে দেওয়ার চেষ্টা করবে। তাতে কী হবে? আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। এছাড়াও কী হবে? হাইপক্সিক কন্ডিশনে আমাদের ডিঅক্সি হিমোগ্লোবিন বেড়ে যায়। ডিঅক্সি হিমোগ্লোবিন মানে কি? আমাদের যে H+ রয়েছে সেগুলো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাবে, তাহলে আমাদের H+এর কনসেন্ট্রেশন কমে যাবে। H+ কনসেন্ট্রেশনে কমে গেলে আর রেসপিরেটরি অ্যালকালোসিস হলে কী হবে? আমাদের কি রিডিউসড ভেন্টিলেশন কমিয়ে দেওয়া হবে, তাহলে ভেন্টিলেশন উইল বি নট স্টিমুলেটেড। দিস ইজ দ্য প্রসেস অফ হাইপক্সিয়া। আচ্ছা, এবার যদি আমরা এফেক্ট অফ হাইপক্সিয়া দেখি অন ভেন্টিলেশন, একটা গ্রাফ প্লট করতে পারবো। এক্স অ্যাক্সিসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ওয়াই অ্যাক্সিসে ভেন্টিলেশন। তাহলে কী হবে? পার্শিয়াল প্রেশার এদিকে আমাদের বাড়ছে আর এদিকে কমছে। যত আমাদের পার্শিয়াল প্রেশার কমবে, মানে যত আমাদের হাইপক্সিক কন্ডিশন হবে, আমাদের কী হবে? ভেন্টিলেশন বাড়তে থাকছে, এটাই দেখা যাবে। শুরুতে নর্মাল আছে, ব্লাড প্রেশার যত কমে গেল হাইপক্সিক কন্ডিশনে আমাদের ভেন্টিলেশন বাড়লো। ওকে, আচ্ছা, এখান থেকে PYQ এসছে পাথওয়েজ বাই হুইচ ইনক্রিজ ইন PCO2 স্টিমুলেটস ভেন্টিলেশন। এটাই বলতে হবে যে PCO2 ইনক্রিজ, এটা মেনলি স্টিমুলেট করে কাকে? সেন্ট্রাল কিমোরিসেপ্টরকে, এটা মেজর কন্ট্রোল। কিন্তু এর সাথে সাথে আমাদের পেরিফেরালটাকেও এক্সপ্লেন করতে হবে, এটা কারণ এটা মাইনরলি এটাকেও এফেক্ট করে। তাহলে এই হচ্ছে আমাদের পুরোপুরি সেন্ট্রাল, পুরোপুরি আমাদের যে কেমিক্যাল অ্যান্ড নিউরাল রেগুলেশন অফ রেসপিরেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।